সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে আমি ইসমাত সুলতানা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা আজকে যে বিষয়গুলো তোমাদেরকে উপস্থাপন করব প্রথম অধ্যায়ে, সেগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও গুরুত্ব, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, হিসাব তত্ত্বের ব্যবহারকারী, মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো আজকে। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থা, দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে হিসাব রাখতে আগ্রহী হব। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমি হিসাব বিজ্ঞান কী সেই বিষয়ে তোমাদেরকে বলবো যে হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল নির্ণয় করা যায়। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। এই কারণে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষাও বলা হয়। আমি আবারও বলতেছি, হিসাব বিজ্ঞান কী? যে হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি শাস্ত্র যেটা পাঠ করে লেনদেনগুলো সম্পর্কে আর্থিক ফলাফল নির্ণয় করা যায় এবং ভবিষ্যতের ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা প্রতিবেদন প্রস্তুত করা যায়। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনসমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করা। প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতিতে হিসাবের খাতায় লিপিবদ্ধ করতে হবে। এর পরবর্তী উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ। হিসাব বিজ্ঞানের চতুর্থ উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। এরপরে প্রতারণা ও জালিয়াতি রোধ। ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করাও সম্ভব। আর্থিক তথ্যাবলী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানের আর্থিক বছরের তুলনামূলক একটা প্রতিবেদন প্রস্তুত। প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণের তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাব রক্ষণের কাজে এটা ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। সরকারের বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। এরপর আসো হিসাব বিজ্ঞানের
উৎপত্তি আর ক্রমবিকাশ। উৎপত্তি আর ক্রমবিকাশ সম্পর্কে আমরা আজকে জানব। সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখত। এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে এবং রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ সোম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন লিটা নামে একটি গ্রন্থ লিখেন এবং এতে হিসাব রক্ষণের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করা হয়, যাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যেরও অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লিখার পরিবর্তে কম্পিউটারে করা হয়। ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। তাহলে তোমাদের একটা কাজ দিচ্ছি আমি এখানে, বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে হিসাব বিজ্ঞানের উন্নতি ঘটায়, এটা তোমরা পরবর্তী ক্লাসে আমাকে লিখে দেখাবে। এরপরে আসো হিসাব তত্ত্বের ব্যবহারকারী। হিসাব তত্ত্বের ব্যবহারকারী দুই ধরনের আছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা বাহ্যিক ব্যবহারকারী। আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? আভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আছে মালিক ও ব্যবস্থাপক। হিসাব রক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এইসব হিসাব বিবরণী থেকে ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন, ফলে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বাহ্যিক ব্যবহারকারী কারা? ঋণ প্রদানকারী, সরকার, পাওনাদার, কর্মচারী ও কর্মকর্তা। ঋণ প্রদানকারী কারা? প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায় যাবতীয় হিসাব পর্যালোচনা করে ঋণ সরবরাহ করে থাকে। সরকার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীর হিসাব হতে যথাযথভাবে শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। পাওনাদার বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেন। সংরক্ষিত হিসাব হতে সহজে এই ধারণা লাভ করা সম্ভব। কর্মচারী ও কর্মকর্তা ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধার যথাযথ বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণী সহায়তা গ্রহণ করে। এছাড়াও হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানে হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক কী? হিসাব বিজ্ঞান শুধু মুনাফা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় না, মুনাফা নির্ণয়ের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজ ও পরিবেশেরও যাতে কোনো রকম ক্ষতি না হয়, হিসাব বিজ্ঞান সেদিকেও অবদান রাখে। মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা। সততা ও দায়িত্ববোধের বিকাশ, ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, জালিয়াতি ও প্রতারণা রোধ করা,
আমি আবার বলছি, মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞান, সততা ও দায়িত্ববোধের বিকাশ, হিসাব রক্ষণের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথাযথভাবে অনুসরণ করা হলে আর্থিক দুর্নীতি, জালিয়াতি, সম্পদ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ থাকে এবং হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি পায়। আর বছরের পর বছর এর অনুসরণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্ববোধ বিকশিত হয়। ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি, হিসাব বিজ্ঞান ঋণ গ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি করে এবং তাদের মূল্যবোধ জাগ্রত করে, ফলে ঋণখেলাপি হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, সৃষ্টিকর্তা প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং অপ্রয়োজনীয় ব্যয় পরিহার ধর্মীয় মূল্যবোধের অংশ। সঠিক হিসাব সংরক্ষণ করলে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আয় বুঝে ব্যয় করার মানসিকতা সৃষ্টি ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, সরকারের আয়ের অন্যতম উৎসগুলো হচ্ছে ভ্যাট, কাস্টমস ডিউটি প্রভৃতি। হিসাব বিজ্ঞানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সঠিক আয় ও ব্যয় নির্ণয় করা সম্ভব, ফলে এর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস পায়। জালিয়াতি ও প্রতারণা রোধ, সুষ্ঠু হিসাব ব্যবস্থা প্রচলিত থাকলে সম্ভাব্য শাস্তি ও দুর্নামের ভয়ে প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে জালিয়াতি, তহবিল তসরুপ, প্রতারণা সহ বিভিন্ন অনিয়মের প্রবণতা হ্রাস পায়। জবাবদিহিতা হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা আছে, মালিক, ঋণদাতা ও বিনিয়োগ সৃষ্টিকারীদের নিকট জবাবদিহিতা, সরকারের নিকট জবাবদিহিতা। ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় আয়, ব্যয় ও বিনিয়োগের জন্য নির্দিষ্ট ব্যক্তিগণকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়, যাতে করে দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ প্রদান করা হয় এবং নির্দিষ্ট হিসাবকাল শেষে অর্পিত দায়িত্বের ফলাফল সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশ্নের জবাব প্রদানের সক্ষম হয়। মালিক, ঋণদাতা ও বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা, প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গের এই মর্মে জবাবদিহি করতে হয় যে প্রস্তুতকৃত বিবরণীতে প্রতিষ্ঠানের সঠিক চিত্র তুলে ধরা হয়েছে। বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার কতটুকু নিশ্চিত হয়েছে, অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার রক্ষা হয়েছে কিনা ইত্যাদি। এরূপ জবাবদিহিতার অনুপস্থিতিতে আত্মিক অনাত্মিক সকল ক্ষেত্রে চরম অবনতি পরিলক্ষিত হয়। সরকারের নিকট জবাবদিহিতা, সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম নীতি যথাযথভাবে পালন করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা এবং যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই রয়েছে। যথাযথ হিসাব সংরক্ষণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। তোমরা হিসাব বিজ্ঞানের এই অধ্যায় সম্পর্কে কতটুকু বুঝলে, এই নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করব, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে, জবাবদিহিতা নিয়ে এবং হিসাব বিজ্ঞান কী, এ নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের জানতে চাইব, তোমরা এ সম্পর্কে শিখবে। তাহলে আজ আমার পাঠ এতটুকু, আমি আজ তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।